রহমান প্রধানমন্ত্রী হবার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদের জন্য ডাকেন। এটা বিএনপির জন্য পজিটিভ হবে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা প্রেসিডেন্ট হওয়া দেশের চারটিখানি কথা না, সে বিরল সম্মানে ভুগবেন। তবে দুঃসংবাদ হচ্ছে এনসিপির জন্য। এনসিপির কি হবে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয় লন্ডনে, তারপর যৌথ ঘোষণা হয়। ইউনূস তারেক বৈঠকে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট কেন? উপদেষ্টা পরিষদ কি বিএনপি করে? নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে নাকি এপ্রিলে রয়ে গেল, এরকম একটা বিতর্ক আমি আসলে দেখছি। কিছু গুরুত্বপূর্ণ মানুষজন এই আলাপ তুলছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে যে জয়েন্ট স্টেটমেন্ট এসছে সেটা পড়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন বিএনপিকে বোকা বানানো হয়েছে নির্বাচন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মতো পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে দেখা করতে গিয়ে কেমন তথ্য জানিয়েছে বাংলাদেশের জন্য। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিতর মাধ্যমে সবকিছু বুঝতে পারবেন। আশা রাখবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। বিষয় কথা না আমার এই বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে লাইক করে দিন। বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। একেই বলে আসলে চান কপাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল যে খুবই ভালো। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পর মুহূর্ত থেকে আজকের দিন পর্যন্ত তিনি যথেষ্ট বিচক্ষণতার সহিত, অনেকে বলেন তিনি রাজনীতি বোঝেন না, কিন্তু তিনি আসলেই বোঝেন। যে বিএনপির নেতারা অলরেডি প্রকাশ্যে বা মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানান সমালোচনা করছেন, এর মাঝখানে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে যা যা ঘটছে, অনেক কিছু আস্তে আস্তে বের হচ্ছে। একটা গোল্ডেন অফার জনাব ডক্টর ইউনূসকে দিয়েছে তারেক রহমান। তবে আমি এটাকে পজিটিভলি নিচ্ছি এই কারণেই, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারন্যাশনালি যে জ্যাক আছে বা হোল্ড আছে, রাইট নাও অনেক কিছু হচ্ছে না, কারণ দেশে গণতান্ত্রিক সরকার নেই। তবে কোন গণতান্ত্রিক সরকারের কোন একটা কি পয়েন্ট বা কি পোস্টে যদি তিনি আসলেই বসেন, ওনাকে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থে অনেক কিছু করা সম্ভব হবে। আর এই জিনিসটাই জনাব তারেক রহমান তিনি বুঝতে পেরেছেন। দর্শক, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের 1.5 ঘন্টার বৈঠকে শুধু কি আসলে রাজনীতির আলোচনা ছিল বা নির্বাচনের আলোচনা ছিল, নাকি অন্য কিছু ছিল? এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি এই মুহূর্তে দলটির মুখপাত্র হিসাবে কাজ করছেন এবং সবচেয়ে বেশি বক্তব্য দিচ্ছেন বা ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতেন, সালাউদ্দিন আহমেদ এবং হাফিজ উদ্দিন আহমেদ দিয়েছে চাঞ্চল্যকর তথ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি, বিচার প্রক্রিয়া এগিয়ে নেবার বিষয়ে আলোচনা করতে আপনার তারেক রহমানের উপর দায়িত্ব দিয়েছিল দলটির নীতি নির্ধারণী ফোরাম। তো সেখানে আরো একটা জিনিস অ্যাড করা হয়েছে যে বিএনপি সরকার গঠন করতে পারলে, রাইট নাও নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে, যদি অতি চমক হয় তাহলে জামাত যাইতে পারে। বাট নর্মালি এখানে জামাতের যাওয়ার সুযোগ নেই। হয়তো বিরোধী দল হিসেবে তারা বড় শক্তি থাকবে। এনসিপি জামাতের সাথে জোট বাঁধলে জামাতের ভোট টোটগুলো এনসিপি পাইয়া 2-1টা সিট পাবে, না হলে জীবনও এনসিপি সিট পাবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তবতা। তো বিএনপি সরকার গঠন করবে, এটা 100% নিশ্চিত। এখন বিএনপি সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজকে বা ওনাকে কাজে লাগানোর কথা লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে এমন কোন পদে নিয়ে আসতে চায় যেখানে তার ইমেজটা কাজে লাগানো যাবে বাংলাদেশের স্বার্থে। তিনি বলছেন যে আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সহায়তা বা সাহায্য প্রত্যাশা করেছে বিএনপি। বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে সেই বৈঠকে। তিনি প্রস্তাব গ্রহণ করেছেন কিনা তার তথ্য এখনো আসা নাই। তবে তিনি প্রস্তাবগুলোর আপনার গুরুত্ব অনুধাবন করেছেন। বলছেন যে রাজনৈতিক দল এবং সরকারের একমত হওয়া বিষয়গুলো সংস্কার হবে, আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তো বিএনপি চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজটাকে কাজে লাগাতে। এখন ধরেন বেগম খালেদা জিয়ার যথেষ্ট বয়স হয়েছে, তিনি এই মুহূর্তে হয়তো বার্ধক্যে চলে আসছেন, দলটির একটা সভা নেত্রী হিসেবে থাকলেন। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী পদে তিনি আসীন হলেন, তাহলে প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট পদটা, এই জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি অফার করতে পারে, নাও করতে পারে। তবে যেহেতু বলছে ওনাকে কাজে লাগাইতে চায়, তো সেই ক্ষেত্রে এর বাহিরে অন্য কোনো পদ পদবিতে ডক্টর ইউনূস যাবেও না, লামসাম অন্য কোনো পোস্ট পদবিতে তিনি গ্রহণ করবেন না। সো এটা অস্বাভাবিক হবে না যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদের জন্য ডাকেন। এটা বিএনপির জন্য পজিটিভ হবে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা প্রেসিডেন্ট হওয়া দেশের চারটিখানি কথা না, সে বিরল সম্মানে ভুগবেন। তবে দুঃসংবাদ হচ্ছে এনসিপির জন্য। এনসিপির কি হবে? এনসিপির রাজনীতি শেষ হয়ে যাবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয় লন্ডনে, তারপর যৌথ ঘোষণা হয়, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে যৌথ ঘোষণা হয়। সেই যৌথ ঘোষণায় বলা হয় যে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হয়, তাহলে
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে কোনো সমস্যা নেই বা সরকারের কোনো আপত্তি নেই, সরকার সেই ব্যাপারে আগ্রহী। এরপর পরই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়। অধিকাংশ রাজনৈতিক দল এটিকে সাধুবাদ জানালেও কয়েকটি রাজনৈতিক দল, তার মধ্যে অন্যতম জামাত ইসলাম, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা তাদের আপত্তি নেই ফেব্রুয়ারির ব্যাপারে, কিন্তু একটি দলের সাথে কেন যৌথ ঘোষণা করা হলো তাদেরকে বাদ দিয়ে এই ব্যাপারে তারা গোস্বা করেছে এবং তারা প্রতিক্রিয়া জানিয়েছে। সালাউদ্দিন আহমেদ, দলের স্থায়ী কমিটির সদস্য, তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জামাতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমি আগেই বলেছিলাম, জামাতের আমির বা জামাতের নেতারা কিন্তু এক এক সময় এক এক রকম ডেট বলেছেন। তারা বলেছেন যে প্রথমে বলেছেন ডিসেম্বরে হলেও তাদের কোনো সমস্যা নেই, তারপরে খুব সুনির্দিষ্টভাবে দুটি সময়ের কথা বলছে। একটা হলো যে রমজানের আগে এই এটা হওয়াটা বাঞ্ছনীয়। তারপরে যখন নাকি প্রধান উপদেষ্টা এপ্রিলের কথা বললেন, সাথে সাথে তারা সেটিকে স্বাগত জানালো। তার আগে জামাত ইসলামীর সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয় দলগতভাবে, তখন তারা বের হয়ে এসে এপ্রিলের কথা বলেছিল। তারপর প্রধান উপদেষ্টার ঘোষণায় কিন্তু এপ্রিল মাসটা আসে। সেটা নিয়েও প্রতিক্রিয়া তৈরি হয় যে জামাতের আমির বা জামাতের পক্ষ থেকে এপ্রিল মাসকে বলা হলো, আর প্রধান উপদেষ্টাও সেই এপ্রিল মাস বললেন যে এই এপ্রিল মাস কোনোভাবেই নির্বাচনের জন্য উপযোগী না, এবং তার কারণ হচ্ছে ঝড় বাদল, তারপরে বন্যা, মহামারী, নানা রকম কথা বলা হচ্ছিল, এসএসসি পরীক্ষার কথা, গরমের কথা এবং তার আগে রমজান মাসের কথা। সব মিলিয়ে সব পক্ষই অনেকেই বলছিল এটার কথা এবং বিএনপি তীব্রভাবে আপত্তি করছিল। যাই হোক, সেটা সমাধান হয় একভাবে যে লন্ডনের বৈঠকের পর। কিন্তু জামাত ইসলাম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, আনুষ্ঠানিকভাবে বলেছে যে একটি দলের সাথে এইভাবে যৌথ ঘোষণা হতে পারে না। তো সালাউদ্দিন আহমেদ কি বলছেন, কোনো দলের প্রতি অনুরাগ নয়, বরং 2026 সালে রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামাতের আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সূচি বা সময়সীমা সামঞ্জস্যপূর্ণ। সালাউদ্দিন আহমেদ বলেন, এই বৈঠক নিয়ে জামাত ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে বলা আছে যে জামাতের আমির গত 16 এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে 2026 সালে রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। ফলে লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা তা জামাতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা কোনো দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ নয়। লন্ডন বৈঠক নিয়ে শনিবার বিকেলে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিক্রিয়া গণমাধ্যমে প্রকাশের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে এই কথা বলেন। তিনি এ সংক্রান্ত জাতীয় নাগরিক কমিটির প্রতিক্রিয়ারও জবাব দেন। গতকাল শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ ঘোষণায় বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এরপর শুক্রবার রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের দল এনসিপি। দলটি মনে করে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি দলের অবস্থান এবং দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। অর্থাৎ সংস্কার, জুলাই ঘোষণাপত্র এগুলি নিশ্চিত হওয়ার পরে নির্বাচনের সময় ঘোষণা করা উচিত। সালাউদ্দিন আহমেদ বলছেন, নতুন রাজনৈতিক দলটি লন্ডনে এই বৈঠকের ঘোষণাকে দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখছেন। এক্ষেত্রে দলীয় দৃষ্টির ঊর্ধ্বে উঠে বৃহত্তর জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া এবং তাদের আরো অভিজ্ঞতা অর্জনের পরামর্শ থাকবে। লন্ডন বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে যে প্রক্রিয়া সমঝোতা হয়েছে সেটি যেভাবে যৌথ ঘোষণার মাধ্যমে প্রকাশিত করা হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেনি। অর্থাৎ বিএনপির এখানে অপরাধটা হচ্ছে যে বিএনপি কেন ওই সরকারের সাথে মিলে বা সরকার বিএনপির সাথে মিলে যৌথ ঘোষণা দিতে গেল, এবং এই কারণেই জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল প্রতিক্রিয়া দিচ্ছে। দলগুলোর নেতারা বলছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে তাদের দ্বিমত নেই, ভিন্নমত নেই। দেশের বৃহত্তর রাজনৈতিক দলের সঙ্গে এই ধরনের বিষয়ে সরকারের সমঝোতায়ও তারা অসন্তুষ্ট নন। তাদের প্রশ্ন এক জায়গায়, সেটি হচ্ছে সরকার এভাবে একটি দলের সঙ্গে নির্বাচনের বিষয়ে যৌথ ঘোষণা দিতে পারে কিনা, এটা কতটা নৈতিক। এটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে, কিন্তু এটা একেবারেই যে মানে এটার কারণে পুরো বিষয়টা যে কোনো মানে যে বিষয়ের উপরে ঘোষণা এসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এটা বিরোধিতা করার কোনো অর্থ হয় না। আর তাছাড়া এখানে বলা হচ্ছে সংস্কার এবং বিচার যথেষ্ট পরিমাণ অগ্রগতি অর্জন সাপেক্ষে এই সময় নির্বাচনটা হইতে পারে। তো এখানে মানে গুরুতর কোনো আপত্তি নেই। আপত্তির জায়গা একটাই, কেন যৌথ ঘোষণা। তো লন্ডনে তারেক রহমানের সঙ্গে সেখানে আলোচনায় যদি যৌথ ঘোষণা করে যদি একটা রাজনৈতিক স্থিতিশীলতা বা এক ধরনের পরিবেশটা শান্ত করা হয়, সেই উদ্যোগটা যদি সরকার নেয়। ইউনূস তারেক বৈঠকে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট কেন? উপদেষ্টা পরিষদ কি বিএনপি করে? এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। এটি একটি পুরনো বিষয়, আপনারা সবাই জানেন।
এই বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন উপদেষ্টা পরিষদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। এই বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক দলের কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে বলেও জানিয়েছেন তিনি। এই কথাটা বলবার কারণটা হচ্ছে যে ইতিমধ্যে গতকালকে জামাত ইসলামী বাংলাদেশ, এই সরকারের প্রধান পৃষ্ঠপোষক, এবং এনসিপি ইউনূস তারেক বৈঠকে খানিকটা উষ্মা প্রকাশ করেছেন। তার প্রেক্ষিতে সৈয়দা রিজওয়ানা হাসান বললেন যে প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে হবে। রবিবার ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে তিনি একথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, যে কোনো ধরনের সমস্যা সংলাপের মধ্যে দিয়ে সমাধান হয়। রিজওয়ানা হাসান মনে হলো যে দারুণ খুশি। রিজওয়ানা হাসানকে বিএনপি করেন। রিজওয়ানা হাসান বিএনপি না করলেও রিজওয়ানা হাসানের বাবা বিএনপি করতেন এবং বিএনপির প্রতিমন্ত্রীও ছিলেন। এই জন্যই তিনি খুশি এবং উপদেষ্টা পরিষদের খুশির বার্তা দিলেন। কিন্তু বিএনপির সাথে বৈঠকের ফলে উপদেষ্টা পরিষদ খুশি হচ্ছে, আবার জামাত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে, এনসিপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। জামাত এনসিপির কি নাটক? বিএনপি, এনসিপি, জামাত আসলে তারা তো একই পথের পথিক, তাদের তো ক্ষমতা দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টা পরিষদ খুশি, উপদেষ্টা পরিষদ বিশেষ একটি দলের সাথে বৈঠকে কেন খুশি হবে, কিংবা বিশেষ একটা দলের সাথে বৈঠক করে আবার যৌথ বিবৃতি প্রকাশ করেছে, কেন প্রকাশ করবে? এটি নিয়ে জামাত কথা বলেছে, এনসিপি কথা বলেছে। খানিকটা আসলে কেমন যেন গোজামিলে ধোঁয়াশাপূর্ণ একটি সরকার। আমরা এর আগেও নির্দলীয় নিরপেক্ষ সরকার দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি, 111-এর সময়কার। কিন্তু আজকে বর্তমান সরকারটি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এমন ভূমিকা কিন্তু আমরা কখনোই দেখিনি। তো কাজে এই উপদেষ্টা পরিষদকে কখনো মনে হয় যে বিএনপি করে, কখনো মনে হয় যে জামাত সমর্থিত, কখনো এনসিপি বলতে এটি তো স্বীকৃতই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় বলেছেন যে আমাদের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, সমন্বয়করা। এখন যেটাই হোক না কেন, উপদেষ্টা পরিষদ আজকে মনে করছেন যে বিএনপির সাথে বৈঠকের ফলে দেশের রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে গেল। না, প্রশ্নই আসে না। বিএনপি, আমি এর আগে অসংখ্যবার বলেছি, বিএনপি একটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, একটি সংখ্যক। বাকি বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ যেহেতু আরেকটি বড় দল, বিএনপি বড় দল, অস্বীকার করবার কোনো উপায় নেই। বিএনপির সাথে যদি সমঝোতা হয় সরকারের টেনশন খানিকটা কমে, কিন্তু পুরোপুরি টেনশন যায় না তো। কারণ যতক্ষণ না পর্যন্ত সরকার আওয়ামী লীগকে সাথে নিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কর্মকাণ্ড করবে, ততক্ষণ পর্যন্ত সরকারের কিন্তু টেনশন মুক্ত হবার কোনো কারণ নেই। আরেকটি জিনিস, এই সরকারটি আসলে পুরোপুরি আওয়ামী বিরোধী, এতে রাগ ঢাকের কিছু নেই। এটি বারবার বিভিন্ন কথায় কাজে বারবার প্রকাশ করছে। ঠিক তেমনি ইউনূস তারেক বৈঠকের প্রেক্ষিতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেই খুশি প্রকাশ করলেন। এটি স্বাভাবিক। অর্থাৎ উপদেষ্টা পরিষদ, বর্তমান সরকার, এটি নির্দলীয় নিরপেক্ষ সরকার নয়। অতীতে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে রূপ দেখেছি, এটির তার সিটে ফোটাও নেই, চিহ্নও নেই। যেহেতু নির্দলীয় নিরপেক্ষ নয়, এই সরকার অন্ততপক্ষে নির্বাচন করবার কোনো যোগ্যতাই রাখে না এবং নির্বাচন করতে পারবে বলে মনে হয় না। সামনে নানা রকম ঘটনা আসছে, ঘটনা ঘটবে। কাজেই উপদেষ্টা পরিষদ যতই বিএনপি সাজুন, জামাত সাজুন, এনসিপি সাজুন, দেশের সংকট কিন্তু কাটছে না, সাধারণ মানুষের কিন্তু কোনো উপকারে আসছে না, আসবে না। কাজে সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে নাকি এপ্রিলে রয়ে গেল, এরকম একটা বিতর্ক আমি আসলে দেখছি। কিছু গুরুত্বপূর্ণ মানুষজন এই আলাপ তুলছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে যে জয়েন্ট স্টেটমেন্ট এসছে সেটা পড়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন বিএনপিকে বোকা বানানো হয়েছে, নির্বাচন আদতে ফেব্রুয়ারিতে আসেনি, ওটা এপ্রিলেই রয়ে গেছে, বা নির্বাচন আরও পিছিয়ে যায় কিনা সেই আশঙ্কা রয়েই গেছে। নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে, এটা ফেব্রুয়ারি, এপ্রিল, এটা জুন বা আরও পেছাতে পারে, নানান রকম চক্রান্ত আছে, চেষ্টা হতে পারে অ্যাটলিস্ট। কিন্তু প্রধান উপদেষ্টা স্টেটমেন্টকে ভিত্তি করে বিএনপি বোকা বনে গেছে, বিএনপিকে ব্লাফ দেওয়া হয়েছে, ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনের কথা বলা হয়নি, এটা কতটুকু সঠিক? আমি একটু পড়ি যে জায়গাটা নিয়ে অনেকে ডিল করে এটাকে কনফিউশন তৈরি করার চেষ্টা করছেন। আমি ধারণা করি যে এই সন্দেহগুলো থাকলে সেগুলো বাইরে আসাই উচিত, আবার এগুলো একটু কথা বলে রাখা দরকার, সেজন্য এই ভিডিওটা। যে বাক্যটার মধ্যে নির্বাচনের কথা আছে ওই স্টেটমেন্টে, সেখানে লেখা আছে এরকম: সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। তার মানে সবাই যেটা বলছেন, যারা এটাকে অনিশ্চিত বলছেন, যে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে একটা শর্ত, পরেও শর্ত আছে ওখানে বলছে, সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তার মানে তিনটা শর্ত কেউ কেউ দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সকল প্রস্তুতি, সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি। এই সব কিছু হলে তারপর
রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে। তার মানে সবাই পরের কথাটা এইরকম যে সরকার একটা পর্যায়ে বলবে যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয় নাই, বা বলবে সংস্কার এবং বিচারের শর্ত পরিপূর্ণ হয় নাই, তাই আমরা এগুলো এখন নির্বাচন করতে পারছি না। এবং আগে স্টেটমেন্টকে দেখিয়ে বলবে আমরা তো বলেছিলাম দিস আর দ্য কন্ডিশনস, আমরা সামহাউ কন্ডিশন ফুলফিল করতে পারি নাই, তাই আজকে এই অবস্থা হয়েছে। এবং কি খানিক ক্ষেত্রে বিএনপির উপরও দোষ দিয়ে দেবে, আপনাদের কারণে সংস্কারের আপনাদের নানান রকম বাধার কারণে, আপনাদের ঐক্যমত্যের অভাবের কারণে সংস্কার ঠিকমতো হয় নাই, তাই আমাদের দেরি হয়ে গেছে, এসব বলে একটা পরিস্থিতি তৈরি করা হবে বলে আলাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কতটা সঠিক। আমরা যদি টেক্সচুয়ালি জিনিসটা পড়ি, এটা ভুল না, যেরকম একটা ইন্টারপ্রিটেশন করা যেতেও পারে, এটা খুব ভুল হবে বা খুব অন্যায় হবে তা বলছি না। এখন আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে এই শর্তগুলো কেন আসলো, আমরা এইভাবে যদি প্রাথমিকভাবে বলি। একটা দেশের প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করে ফেলেছেন এপ্রিলের ফার্স্ট হাফ, সেই জায়গা থেকে তিনি যখন সরে আসেন, আমি আলোচনা হলো এবং আমি ফেব্রুয়ারি করে ফেললাম, এটা ইজি। কারণ সরকার যখন, প্রধান উপদেষ্টা যখন এপ্রিলের কথা বলেন, তার মানে তিনি সব না বললেও সেখানেও কিন্তু এই আলাপগুলো এনেছেন, সংস্কার বিচার এগুলো করবেন। তো সেই শর্তের কারণে তিনি এপ্রিলে নির্বাচন নিচ্ছেন বলে বলছেন, তাই উনি এখন হঠাৎ করে ফেব্রুয়ারিতে করে ফেলবো, কি তার পক্ষে বলা সম্ভব? নাকি তার আগেরটাই একটা কন্টিনিউয়েশন রাখা দরকার, যে আমরা ওগুলো যদি সিগনিফিক্যান্ট হয়, খুব স্বাভাবিক সেটাই থাকার কথা। আরেকটা জিনিস আমরা একটু এভাবে যদি বলি, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে অন্তত প্রধান উপদেষ্টা মিস্টার তারেক রহমানের সাথে ক্রুড, মানে একেবারে সরাসরি জেনুইনলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা বলেই এসছে, এটা একমত হয়ে এসছে। আমি কেন বলছি এটা, আমরা খেয়াল করবো এপ্রিলে নির্বাচন বিএনপি কোনোভাবেই অ্যাগ্রি করে না, কোনোভাবেই করে না। তার কারণ তার কাছে আছে, কিন্তু আমি এপ্রিলে আবহাওয়া সংকট, পরীক্ষা, এসব নানান কিছুর পরও বলেছি একটা কথা, এপ্রিলে যদি নির্বাচন হয় বা এনি চান্স যদি নির্বাচনটাকে পিছিয়ে ফেলা যায়, তাহলে জুন টুন না, এই সহসার নির্বাচন হবে না, সেই আবার সেই পরের বছর, মানে এই বছর পরের বছরের 26শে নভেম্বর ডিসেম্বর, পরের বছরের জানুয়ারি, এসবের দিকে চলে যাবে। সো ইটস এ ভেরি টাফ সিচুয়েশন। এবং বিএনপি যে এপ্রিলে নির্বাচন একেবারেই নিতে পারছে না, তার প্রমাণ হলো প্রধান উপদেষ্টার ভাষণের পর স্থায়ী কমিটির যে বৈঠক এবং তার যে অফিসিয়াল স্টেটমেন্ট, সেখানে খুবই টাফ ভাষা ব্যবহার করেছে। একটা বাক্য তো এরকম ছিল যে প্রধান উপদেষ্টার বক্তব্য রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে। মানে এরকম একটা বাক্য যখন কেউ ব্যবহার করে, বুঝতে হবে সেই দলটা, এবং এটা কিন্তু কেউ ইনস্ট্যান্ট কোনো রিয়াকশন দিচ্ছে না, এটা একেবারে লিখিত ফর্মাল স্টেটমেন্ট। তার মানে তারা সরকারকে, জাতিকে, জনগণকে এই বার্তা দিতে চায় বিএনপি এই এপ্রিলের ঘোষণার ব্যাপারে ভীষণ টাফ, তারা এই বার্তা দিতে চেয়েছে। সুতরাং বিএনপি এপ্রিলের নির্বাচন আসলে নেবে না, কোনো রকম সংশয় থাকলেই এটা হতো না। সুতরাং বিএনপি যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সন্তুষ্টি প্রকাশ করে, এই স্টেটমেন্ট যৌথভাবে অ্যাগ্রি করে, তার মানে হচ্ছে ভেতরে ফেব্রুয়ারি, মানে দুজনের ব্যক্তিগত পর্যায়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা ডিসাইডেড। আসলে সংস্কার বিচারে কতটুকু ভিজিবল করা যাবে এটা আসলে সম্ভব, সরকার এতদিন ঠিকঠাক মতো করে নাই, এগুলো এখন করেছে কিছুটা, একদম করেনি তা বলছি না। এই ব্যাপারে মনোযোগী হলে এখনও ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয়, এখনও যথেষ্ট সময় বাকি আছে, 6 মাস সময়। এই 6 মাস সময়ের মধ্যে অনেক সংস্কার, অনেক বিচার ভিজিবল করা ইজ ভেরি মাচ পসিবল। প্রস্তুতিও ইভেন ফেব্রুয়ারি না, নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের জন্য নির্বাচন কমিশন নিচ্ছে, এই প্রস্তুতি তারা কথা বলেছেন, এটা তাদের রাখারই কথা। কারণ প্রধান উপদেষ্টা নিজে বারবার বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে পরের জুন পর্যন্ত হবে। সো ডিসেম্বরে একটা নির্বাচনের প্রবাবিলিটির কথা তো প্রধান উপদেষ্টা স্বয়ং বলেছেন। সুতরাং এই প্রস্তুতিগুলো তাদের থাকারই কথা, সুতরাং সমস্যা হবে না। এবং আমার টেক হচ্ছে নির্বাচনের পরে কি হবে, পরে কি চেষ্টা হবে জানি না, কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এরকম একটা একেবারে বিনা প্রশ্নের মতৈক্য প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।